ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক্যাল পারফরমেন্স, সাথে জুডো বেলিংহামের গোল এবং থিয়াগো কর্তুয়ার অসাধারণ সেভে জুভেন্টাসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে 1-0 গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের এই জয়ের আজকে নায়ক কি, বেলিংহাম নাকি ভিনিসিয়াস জুনিয়র? আপনি হয়তো এটা বলতেই পারেন যে রিয়াল মাদ্রিদের হয় আজকে যে গোলটা করেছেন বেলিংহাম, তাই রিয়াল মাদ্রিদের আজকে জয়ের নায়ক হয়তো বা বেলিংহাম, কিন্তু না, আজকে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক বেলিংহামের সাথে সাথে ভিনিসিয়াস জুনিয়রকে বলতে হবে। কারণ বেলিংহাম আজকে যেই গোলটা করেছেন মাদ্রিদের হয়ে, এটা 80% ক্রেডিট ভিনিসিয়াস জুনিয়রকে দিতে হবে। ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা কিন্তু এর আগেও হয়েছে, এখনো হইতেছে যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাইতেছে, ভিনিসিয়াস জুনিয়র তার ফর্মে নাই, জাস্ট অনেক কথাই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে হয়েছে। কিন্তু দিন শেষে ভিনিসিয়াস জুনিয়রের দুটা পা যখন কথা বলবে, যখন তার নিজের ছন্দে সেই পুরোনো ছন্দে ফিরে আসবে, তখন হচ্ছে ওইসব সমালোচনাকারীদের মুখ হচ্ছে বন্ধ থাকবে। তার সাথে আজকে রিয়াল মাদ্রিদের জয়ে জুভেন্টাসকে নিয়ে কথা বলতেই হবে। জুভেন্টাস অসাধারণ ফুটবল খেলেছে। তারা আসলে যে ধরনের ডিফেন্সটা কাভার করেছে, তাদের ডিফেন্স লাইনটা যেভাবে ছিল, তার সাথে হচ্ছে তাদের পুরো 11 জন প্লেয়ার যেভাবে ডিফেন্সটা কাভার করেছে, এট দ্য সেম টাইম তারা হচ্ছে যেভাবে প্রেসিং করেছে, জাস্ট অসাধারণ। এবং জুভেন্টাসের যে গোলকিপারের সে যে সেভগুলো দিয়েছে, এগুলো তো জাস্ট বলার মতো না। সে যে 2টা সেভ দিয়েছে, ওগুলো তো ডাইরেক্ট অন টার্গেট শট ছিল, ইজি গোল ছিল, বাট ওই গোল 2টা হয় নাই তার অসাধারণ সেভের কারণে। এবং জুভেন্টাসের গোলকিপার নিয়ে কথা বললাম এই জন্য কি, থিয়াগো কর্তুয়াকে বাদ দেওয়া যাবে রিয়াল মাদ্রিদের গোলকিপার? থিয়াগো কর্তুয়া, যাকে নিয়ে আপনি আলোচনা কমই করতে পারেন, বাট রিয়াল মাদ্রিদ যখন মানে খারাপ একটা ফর্মে থাকে, আপনি আমাকে একটা জিনিস দেখান তো, থিয়াগো কর্তুয়া লাস্ট কবে একটা বাজে পারফরমেন্স দিয়েছে? পুরো রিয়াল মাদ্রিদ টিম যখন খারাপ খেলবে, তখন 8 তারিখে আমাদের কাছে 5টা যে রিয়াল মাদ্রিদ গোল খেয়েছে, তখন কথা হচ্ছে ওই ম্যাচে কি থিয়াগো কর্তুয়ার পারফরমেন্স খারাপ গেছে? থিয়াগো কর্তুয়া তার সবটুকু চেষ্টা করে রিয়াল মাদ্রিদের জন্য, এবং প্রত্যেকটা ম্যাচে সে ক্লিন শিট রাখতেছে এবং অসাধারণ পারফরমেন্স করতেছে। এবার রিয়াল মাদ্রিদের পুরো টিমটা নিয়ে কথা বলা যাক। ডিফেন্স লাইনে রাহুল আসেনসিও আজকে জাবি আলোনসোর মন জয় করে নিয়েছে। রাহুল আসেনসিও আজকে যে ধরনের পারফরমেন্স করেছে, নেমে প্রায় 2-3টা ম্যাচ পর তাকে নামানো হয়েছিল, বাট আজকে নামার পর যে ধরনের পারফরমেন্স করেছে, এটা আসলে জাবি আলোনসো, মানে তার জন্য এটা ক্রেডিট হয়েছে, সে আসলে জাবি আলোনসোর মনটা জয় করে নিয়ে। সাথে এডার মিলিতাও, যখন রিয়াল মাদ্রিদ গোল দিতে পারতেছে না, এতটা অ্যাটাক করার পর নিজেদের ঘরের মাঠে যখন তারা আসলে রিয়াল মাদ্রিদ গোল করতে পারতেছে না, তখন তার মানে মিলিতার দিকে তাকাইলে বোঝা যেত যে সে চাইতেছে নিজের ডিফেন্স থেকে উঠে গিয়ে, সেট পিস থেকে উঠে গিয়ে আসলে গোল করতে পারে, মানে এরকম একটা কিছু। মিলিতাও কিন্তু মাঝে মাঝে আসলে গোল করে মাদ্রিদের হয়ে। সো মিলিতাও কিন্তু একজন সলিড একজন ডিফেন্ডার ছিল। রাহুল আসেনসিও এবং মিলিতাও রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাকটা কাভার করেছে, এবং তার সাথে হচ্ছে আলভারো ক্যারিরাস নতুন, তারও অসাধারণ পারফরমেন্স। সাথে ফেডারিকো বালভার্দে নিয়ে কি বলবেন? এই বালভার্দের ডিফেন্স থেকে শুরু করে মিড থেকে শুরু করে অ্যাটাকিং লাইন, প্রত্যেকটা জায়গায় অসাধারণ পারফরমেন্স করেছে বালভার্দে। পুরো ডিফেন্স, মিড, অ্যাটাক, এবং যে শটগুলো নিয়েছে বালভার্দে বিভক্তর বাইরে থেকে, ওগুলো জাস্ট দেখার মতো শট ছিল। বালভার্দের অসাধারণ শট, এগুলো আমরা প্রতিনিয়ত যারা মাদ্রিদ ফ্যান রয়েছে তারা আসলে দেখতে পারি যে বালভার্দে কোন ধরনের শটগুলো আসলে নিয়ে থাকে। এরপর আসেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ড নিয়ে, আর্দা গুলার। দেখেন, টনি ক্রুজ চলে যাওয়ার পর মাদ্রিদের মিডফিল্ড হচ্ছে একটা ফাঁকা জায়গা ছিল, যেখানে হচ্ছে মাদ্রিদ বাজে একটা মিডফিল্ড ছিল, এবং ওই টনি ক্রুজের রিপ্লেসমেন্ট হিসাবে আর্দা গুলারকে এখন আপনি ধরেই নিতে পারেন। কারণ আর্দা গুলার এর আগের মৌসুমে ভালো পারফরমেন্স করতে পারে নাই, কারণ কালো আঞ্চলত্তির মানে ওই লাইন আপে হচ্ছে তাকে আসলে রাখা হইতো না। বাট জাবি আলোনসো আসার পর আর্দা গুলারকে একেবারে অনেকটাই প্লেইং টাইম দেওয়া হচ্ছে, যার ভিত্তিতে আর্দা গুলার হচ্ছে মাদ্রিদের একজন ভরসাপূর্ণ একজন মিডফিল্ডার হয়ে গেছে, যে প্রতিনিয়ত মাদ্রিদের জন্য ভালো একটা কিছু করতে। এর আগের ম্যাচে যখন রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জয় পেয়েছে, তখন আর্দা গুলারের সেই ম্যাজিক্যাল অ্যাসিস্ট থেকে কিন্তু এমবাপ্পে গোল করেছিল। আর্দা গুলার অসাধারণ একজন মিডফিল্ডার, এবং চুয়ামিনি ছিল মিডফিল্ডে জাস্ট অসাধারণ। এবং চুয়ামিনি যে ধরনের পেসগুলো করতেছিল, সো পুরো মিডফিল্ডার কাভার করেছে চুয়ামিনি এবং বালভার্দে, জাস্ট দেখার মতো একটা মিডফিল্ড ছিল। এবং তার পাশাপাশি মাদ্রিদের ফরওয়ার্ড লাইনটা নিয়ে ব্রাহিম দিয়াজ। দেখেন, ফ্রাঙ্কো মাস্তান্তোনি যখন রিয়াল মাদ্রিদ এসেছিল, তারপর কিন্তু তাকে অনেক ভালো একটা প্লেইং টাইম দেওয়া হয়েছিল। সো এটা নিয়ে হচ্ছে সে আসলে মানসিকভাবে চাপটা নিতে পারতেছিল না রিয়াল মাদ্রিদের হয়ে, যেহেতু এটা বিগ টিম, ওয়ার্ল্ডের সেরা একটা টিম, তার সাথে ওইখানে প্রতিনিয়ত এতটা প্লেইং টাইম এটা সে আসলে নিতে পারতেছিল না, যার কারণে গতকাল হচ্ছে ব্রাহিম দিয়াজকে নামানো হয়েছিল ফ্রাঙ্কো মাস্তান্তোনির জায়গায়, এবং সে কিন্তু ওইখানে একটা ভালো পারফরমেন্স করেছে, যেহেতু সে নিয়মিত দলে জায়গা পায় না। সো যেহেতু গতকাল জায়গা পেয়েছিল, তো সেজন্য সেও কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছে, এমবাপ্পেও ভালো একটা পারফরমেন্স করেছে। তো সব মিলে হচ্ছে রিয়াল মাদ্রিদের পুরো টিমটা হচ্ছে ভালো পারফরমেন্স করে,
এখন এখানে সবচেয়ে বেশি আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে রদ্রিগোকে নিয়ে। রদ্রিগোকে কেন নামানো হয়নি? দেখেন, রদ্রিগো হচ্ছে বিশেষ করে লেফট উইংয়ে এখন খেলে থাকেন, যে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো এক জায়গায় খেলে থাকে। এক জায়গায় খেলে থাকার কারণে ভিনিসিয়াস জুনিয়রকে হচ্ছে সাব করা হচ্ছে, রদ্রিগোকে নামানো হইতে পারে। এবং দেখা যায় লাস্ট মুহূর্তে জুভেন্টাস যেই ধরনের অ্যাটাক ফুটবল খেলতে থাকে, তখন হচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্স একটা বেশি চাপ আসতে থাকে। সেই কারণে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে সাব করে একজন ডিফেন্ডার নামানো হয়েছে, এটাই হচ্ছে মূল কারণ। এবং তারপর হচ্ছে যে ফ্রাঙ্কো মাস্তানকে যখন নামানো হলো, তখন তার জায়গায় আসলে রদ্রিগোকে কিন্তু নামানো যাইত। দেখেন, রদ্রিগো কিন্তু জাবি আলোনসো আসার পরও রাইট উইংয়ে খেলেছে, এবং সে কিন্তু কিছুটা ম্যাচ ধরে বলেছে যে আমি রাইট উইং আর খেলতে চাই না। বাট কার্লো আনচেলত্তির আন্ডারে রদ্রিগো কিন্তু সবসময় রাইট উইংয়ে খেলেছে। আমার মতো রদ্রিগোকে আসলে রাখতে ভালো হইতো। এখন আরেকটা কথা হচ্ছে যে যেহেতু সামনে হচ্ছে এল ক্লাসিকো, এবং এল ক্লাসিকোর জন্য হয়তো বা রদ্রিগোকে জাবি আলোনসো বেঞ্চ করে রাখতে পারে, এবং এল ক্লাসিকো হয়তো বা যদি রদ্রিগোকে প্রথম একাদশে আমরা দেখতে পারি, তাহলে আমি মোটেও বলবো না যে এই বিষয়টা আসলে আলোনসোর ভুল হয়েছে। তো সব মিলে রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের এখান থেকে 1-0 গোলে জয় পেয়েছে, এবং আজকের এই জয়ের নায়ক বেলিংহাম সাথে ভিনিসিয়াস জুনিয়র পুরো দলকেই দিতে হবে। এবং তার সাথে আপনি বলতে পারেন যে আজকে জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদের সবচেয়ে সেরা খেলোয়াড় ছিল কি, সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর সাথে হচ্ছে এল ক্লাসিকো যেহেতু 26 তারিখে, সো এল ক্লাসিকো একটা জমজমাট ম্যাচ হবে। সো আজকে এই পর্যন্তই, সাথেই থাকবে।